আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি। এটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা কবিতাংশের মধ্য থেকে একটি। কবিতাটি লিখেছেন দিলোয়ার। তো আমরা শুরুতে কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, কবি দিলোয়ার 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী গ্রাম, মানে সেই গ্রামটা হচ্ছে ভারতখোলা গ্রাম, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবির পুরো নাম হচ্ছে দেলোয়ার খান, কিন্তু পারিবারিক পদবী হচ্ছে তার দিলওয়ার খান। খান হচ্ছে তাদের বংশমর্যাদা, কিন্তু তিনি কবি জীবনের শুরু থেকে, মানে যখন থেকে তিনি কবিতা লেখা শুরু করেছেন তখন থেকে তিনি সাধারণ মানুষের সাথে, সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে ওঠা বসা এবং তাদের সাথে মানানসই হিসেবে নিজেকে চালানোর জন্য বা নিজেকে সকলের সাথে একতাবদ্ধ করার জন্য তিনি তার পারিবারিক খান পদবী বর্জন করেন। তো তার পিতার নাম হচ্ছে মৌলভী মোহাম্মদ হাসান খান এবং মাতার নাম হচ্ছে রহিমুন নেসা। তিনি সাধারণত গণমানুষের কবি হিসেবে বেশি পরিচিত, অর্থাৎ তিনি সাধারণ মানুষের, সাধারণ জনগণের প্রতিটা দুঃখ দুর্দশা সমস্যা, তাদের সাহস, অসীম সাহসিকতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ ইত্যাদি সকল বিষয় নিয়ে তিনি মূলত কবিতা লিখেছেন, তাই তাকে গণমানুষের কবি বলা হয়। তো পরবর্তীতে দেখা যায় যে তিনি পেশা জীবনে প্রথম 2 মাস শিক্ষকতা করলেও 1967 খ্রিস্টাব্দে তিনি কি করেন, দৈনিক সংবাদ পত্রিকায় এবং 1973 থেকে 74 খ্রিস্টাব্দে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। কিন্তু তার স্বাস্থ্যগত বিভিন্ন রোগ ব্যাধি সমস্যার কারণে তার এই পেশা মানানসই হয়নি, তিনি এই পেশা ছেড়ে চলে আসেন এবং পরবর্তীতে তিনি সার্বক্ষণিকভাবে কবিতা, গল্প, উপন্যাস, নাটক এবং বিভিন্ন ধরনের ছোট শিশু শ্রেণীর জন্য ছড়াও লিখেছেন। তো দেখো, তার কবিতার মূল সুর হচ্ছে দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা। অর্থাৎ তার প্রতিটা কবিতার মধ্যে আমরা দেখতে পাই দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মাটি ও মানুষ নিয়েই তিনি বেশি কবিতা লিখেছেন এবং এই দেশের মানুষের সাহসিকতা, সংগ্রামিকতা, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, বিশ্বাসবোধ ইত্যাদি বিষয় নিয়েই তিনি কবিতা লিখেছেন। তিনি ছিলেন মূলত সার্বক্ষণিকভাবে তিনি বেশিরভাগ ছড়াই লিখতেন। তারপরও মনে করো গণমানবের মুক্তির লক্ষ্য, মানে গণমানুষের মুক্তির জন্য বিভেদ মুক্ত কল্যাণী পৃথিবী, মানে এই পৃথিবীতে কোনো থাকবে না ভালোবাসা, দাঙ্গা, ফেসাদ, হাঙ্গামা, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র থাকবে সকলের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ। এরকম একটা পৃথিবীর স্বপ্নিক তিনি এরকম একটা পৃথিবী স্বপ্ন দেখেন এবং এরকম পৃথিবী তিনি গড়তে চেয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে জিজ্ঞাসা। এই কাব্যগ্রন্থটা দেখো 1953 সালে প্রথম প্রকাশিত হয়। এছাড়া তার আরো অনেক কাব্যগ্রন্থ রয়েছে, যার মধ্যে ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী রৈব সজীব, দুই মেরু দুই ডানা, অনতীত পঙ্কপ্তিমালা, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তো তার মধ্যে দুই মেরু দুই ডানাটা হচ্ছে অত্যন্ত খুব আর কি অনেক সুন্দর একটা কাব্যগ্রন্থ, তোমরা চাইলে এটা কিনে পড়তে পারো, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে, অনেক প্রেরণা পাবে। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ জন্ম না নিলে, যদি বাংলাদেশ জন্ম না নিত, এটাও খুব সুন্দর একটা গ্রন্থ। এবং তার ছড়া গ্রন্থের মধ্যে রয়েছে, যেটা শিশু শ্রেণীর বাচ্চাদের জন্য, দিলোয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ। এছাড়া তিনি সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ অন্যান্য কবির মতো কি পেয়েছেন, 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ আরো অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন এবং 2013 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তো এই পর্যন্ত ছিল কবি পরিচিতি। এবার আমরা এই যে কবিতাটা রক্তে আমার অনাদি অস্থি, এই কবিতাটার মূল বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। দেখো, দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়। অ্যাকচুয়ালি এই কবিতাটাই কবির দেশের প্রতি, দেশের মাটি ও মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, তাদের সাহসিকতা ও সংগ্রামের দিকটি তুলে ধরেছেন এবং আমরা যে এই সমাজে বসবাস করি আমাদের প্রত্যেকেরই একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্য নিয়েও কবি এই কবিতায় কথা বলেছেন। এবার দেখো, তাহলে সেই অর্থে আমরা বলতে পারি যে এই কবিতাটা প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে দেশপ্রেমের কথা বলেছে। পরবর্তীতে আমার এই কবিতাটার একটা পর্যায়ে আমরা দেখি বিদেশি শক্তির প্রতি কবির ঘৃণা প্রকাশ পেয়েছে। যে বিদেশি শক্তি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, পাকিস্তানি আল বদর, আল শামস বাহিনী। এবং দেখো, তার জন্মের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিন্তু ইংরেজ শাসকদের কথাটাও এখানে বিদেশি শক্তির হিসেবে বলতে পারি। অর্থাৎ তিনি দেখুন 1937 খ্রিস্টাব্দে জন্ম, 2013-তে মৃত্যু। যখন থেকে 37 খ্রিস্টাব্দে প্রথম ভাষা নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিভিন্নভাবে ধীরেন্দ্রনাথ দত্ত, তাদের মধ্যে এই যে ভাষার সংগ্রামের বিষয়টা, তখন থেকেই কিন্তু মূলত সূচনা ঘটে। অর্থাৎ কবি এখানে বিদেশি শক্তি বলতে ইংরেজ শক্তি, পাকিস্তানি শাসক শক্তি, তাদের কথাই বুঝিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে বাঙালিরাও যে জয় হতে পারে, তারা যে তাদের বিরুদ্ধে সংগ্রাম
গড়ে তুলতে পারে এবং এক পর্যায়ে তারা যে স্বাধীনতা সুস্থতা অর্জন করে তুলতে পারে এবং দেশটাকে স্বাধীন হিসেবে গড়ে তুলে একজন স্বাধীন দেশের নাগরিক হতে পারে, সেই বিষয়গুলোর উপরও গুরুত্ব দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা বাঙালির শক্তি, সংগ্রাম ও স্বপ্ন বাস্তবতা, অর্থাৎ বাঙালিরা শক্তিপূর্ণ, তারা শক্তিময় হয়ে তারা তাদের এই দেশ মাতৃকাটাকে রক্ষা করেছেন সংগ্রাম করে, তাদের সেই সংগ্রামী মনোভাব এবং স্বপ্ন, তারা যে স্বপ্ন দেখতো এই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, সুন্দর একটা দেশ, যে দেশে থাকবে না কোনো দাঙ্গা ফাসাদ হাঙ্গামা, শুধু থাকবে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি মানুষের বিশ্বাস, সেরকম একটা দেশ তারা গড়ে তুলতে পেরেছেন। 1981 সালে প্রথম প্রকাশিত হয় তার এই রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি, এবং এই কবিতাটা হচ্ছে একই নামের কাব্যগ্রন্থ থেকে, মানে এই কাব্যগ্রন্থটার নামও হচ্ছে, এই যে দেখো একটা কাব্যগ্রন্থের নাম পড়েছিলাম আমরা রক্তে আমার অনাদি অস্থি, ওই কাব্যগ্রন্থেরই নাম কবিতাটা হচ্ছে এটা। এবং এই কবিতাটা কবি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন। তো আর দেরি নয়, এবার আমরা কবিতাটা একটু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। দেখো, পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। অর্থাৎ কি বোঝানো হয়েছে, যে পদ্মার যৌবন চায় কবি, যমুনার প্রেম, পদ্মার যৌবন যমুনার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। কাজল বুকের পলিতে গলিত হেম বলতে, হেম শব্দের অর্থ হচ্ছে সুবর্ণ বা সোনা, অর্থাৎ স্বর্ণকে বোঝানো হয়েছে। পলিতে গলিত হেম বলতে বোঝানো হয়েছে আমাদের দেশের নদীগুলো যে প্রতি বছর বর্ষা মৌসুমে নদীতে বয়ে আসে কি পলিমাটি, সেই পলিমাটিটাকে কবি স্বর্ণের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এখানে দেশের প্রতি তার কতটা গভীর মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে বুঝতে চেষ্টা করো। তাহলে দেখো যে কিভাবে কবি তার এই যে দেশের যে পলিমাটিটা সেটাকে স্বর্ণের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এখানে এই যে পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, এগুলো সবই হচ্ছে কবির সংগ্রামী সাহসিকতার একটি চেতনা এবং তার ভালোবাসার উন্মাদনা। এবং এখানে হচ্ছে প্রকৃতির রূপকল্প তিনি আলপনা করেছেন। তিনি প্রকৃতির মধ্য থেকে পদ্মার যৌবন অর্থাৎ পদ্মার যে সৌন্দর্য সেই কথা বলেছেন, যমুনা তোমার প্রেম অর্থাৎ যমুনার স্নিগ্ধ শীতল ভালোবাসার কথা বলেছেন, এবং সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম অর্থাৎ সুরমার কাজল বুকে, সুরমা নদীর জল একটু কালো হয় আমরা সবাই জানি, এজন্য কাজল শব্দটা দিয়ে তিনি এটাকে আরো রূপসী করে তুলেছেন। তাহলে কবি এখান থেকে ভালোবাসা ও শ্রদ্ধাবোধ এবং প্রেমময় জীবনের কথা বুঝিয়েছেন। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। অর্থাৎ কবি কয়টা নদীর কথা বলেছেন, দেখো পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, অর্থাৎ 6টা নদীর নাম একত্রে বলেছেন। তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি, তোমাদের বুকে আমি নিরবধি, নিরবধি মানে কি অনন্তর, যেটা বয়ে চলবে আজীবন, বয়ে চলবে আজীবন বহমান, এরকম শব্দটা নিরবধি। এবং গণমানব বলতে কি বোঝায়, গণমানব হচ্ছে প্রান্তিক জনগণ, মানে এই যে আমাদের দেশের সুশীল জনগণগুলো, মানে সাধারণ স্তর থেকে শুরু করে সকল স্তরের জনগণকে একত্রে গণমানব বোঝানো হয়। এবং কবি নিজেকে গণমানবের তুলি কেন বলেছেন, গণমানবের তুলি বলতে বুঝিয়েছেন যে শিল্পীরা, মানে কবি সাহিত্যিক যারা, তারাই তো শিল্পী, এই শিল্পীরাই হচ্ছে গণমানবের তুলি। এখানে কবি গণমানবের শিল্পী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। অ্যাকচুয়ালি কবি শিল্পীরা কেন গণমানবের তুলি, কারণ তারাই পারে পাড়ায় পাড়ায় ঘুরে এই দেশের প্রতিটা মানুষের, কোথায় ধনীরা কেমন আছে, কোথায় দরিদ্রদের অবস্থা কতটা শোচনীয়, কোথায় কে কেমন আছে, কিরকম ভাবে মানুষ দিন কাটাচ্ছে, মানুষ কতটা সংগ্রামী সাহসিকতার সাথে দিন কাটায়, কতটা বিলাসবহুলের সাথে আবার কোন শ্রেণীর মানুষ দিন কাটায়, আবার কোন শ্রেণীর মানুষ কিরকম আছে, মানে সকল শ্রেণীর মানুষের সকল অবস্থাটাকে কবি সাহিত্যিকরা তাদের কবিতা গল্প উপন্যাসে প্রকাশ করে তুলতে পারেন বিধায় তাদেরকে গণমানবের তুলি হিসেবে বলা হয়েছে। তুলি দিয়ে যেমন আমরা ছবি এঁকে রং তুলিতে ভরে তুলি, আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের যত রং রস আছে সেগুলো দিয়ে আমরা রং তুলিতে সুন্দর একটা দৃশ্য এঁকে ফেলি, ঠিক সেই রকম ভাবে কবি সাহিত্যিকরাও আমাদের এই সমাজের বাস্তব চিত্র নিয়ে কি করেন, কবিতা এবং গল্প লেখেন, তাই তাদেরকে বলা হয় গণমানবের তুলি। এখানে কবি দিলওয়ার নিজেকে সেই গণমানবের তুলি হিসেবে জ্ঞাপন করেছেন। দেখো, কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, যে দেখো কত বিচিত্র জীবনের রং, আমাদের জীবনটা কতটা বিচিত্রপূর্ণ, আমাদের এই জীবনে দুঃখ দুর্দশা আনন্দ বেদনা সকল কিছুই কিন্তু আসতেছে, কখনো বিপদ আপদ লেগেই থাকছে, আবার দেখো কতক্ষণ কখনো কখনো কতটা সুখ শান্তির সাথে আমরা বসবাস করতেছি। অর্থাৎ আমাদের জীবন কিন্তু এক জায়গায় থেমে নেই, জীবন বহমান, নদী যেরকম চলে যায়, নদী যেরকম, নদীর ঢেউয়ের সাথে রবীন্দ্রনাথ আমাদের জীবনকে তুলনা করেছেন। কেন, কারণ নদীর ঢেউ যেরকম বহমান, এটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি
সুখ দুঃখ সকল কিছু বহমান, এটা কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তোমার জীবনে দুঃখ দুর্দশা বিপদ আপদ তোমাকে কিন্তু বলে কয়ে আসবে না, এটা কিন্তু আলটিমেটলি গোয়িং, এ কিন্তু এর মতো চলতেই আছে, এটা কিন্তু তুমি আমি চাইলেই থামাতে পারবো না। চারোদিকে করে খেলা, মানে চারোদিকে, শুধুমাত্র তোমার আমার জীবনে নয়, এই ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখো যে প্রত্যেকটা মানুষই তাদের জীবনে কোনো না কোনো ভাবে দুঃখ দুর্দশা বিপদ আপদের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষই বিপদে আপদে পড়তেছে, কোনো মানুষই কিন্তু সুখ শান্তিতে খুব ভালো একটা পরিবেশে নেই। এবং এভাবেই কিন্তু আমাদের জীবন বহমান, যতদিন আমরা আছি বেঁচে আমাদের কিন্তু এভাবেই জীবন চলবে। দেখো, মুগ্ধ মারণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। মারণ বেলা বলতে বোঝানো হয়েছে হননকাল, বিনাশকাল, মানে আমাদের ধ্বংস হওয়ার সময়, মানে আমরা কখন মৃত্যুবরণ করব। অর্থাৎ বলা হয়েছে মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে, মানে আমাদের জন্য মরণ সবসময় কি আঁকে বাঁকে অপেক্ষা করতেছে। যেমন নদীতে যেরকম ঢেউ বয়ে চলে, বিপদ আপদ দুঃখ দুর্দশা, ওই রকম ভাবে কখনো কখনো দেখো নদীর জন্য কি হয়ে যায়, নদীর তীরবর্তী মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, আমাদের জন্য এরকম ফাঁকে ফাঁকে বিপদ তৈরি হয়ে আছে এবং সেই বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। এবং এভাবেই এক পর্যায়ে আমরা কি করব, আমাদের এই জীবনটা ধ্বংস হয়ে যাবে, মারা যাব, মৃত্যুর কোলে ঢলে পড়বো আমরা। কাটায় মারণ বেলা, অর্থাৎ যখন মৃত্যুর দিন চলে আসবে, এভাবে ধীরে ধীরে দেখো সময় কি বাড়তেছে, দিন দিন আমরা বলি আমাদের বয়স বাড়তেছে, অ্যাকচুয়ালি আমাদের বয়স কিন্তু সেই অর্থে বাড়তেছে না, দিন দিন আমাদের বয়স আরো কমতেছে, কমতেছে আমাদের আয়ু, এবং আমরা পৌঁছে যাচ্ছি মৃত্যুর দিকে। যত দিন যাচ্ছে, যতগুলা সেকেন্ড আমার জীবন থেকে ব্যয় হচ্ছে, ততই আমি মৃত্যুর দিকে ঢলে পড়ছি। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে, অর্থাৎ কবি এখানে কি বলেছেন, রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। অর্থাৎ কি বলেছেন, যে রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে, কবি তার জীবনের স্বপ্নকে কোথায় বন্ধক রেখেছেন, বঙ্গোপসাগরে তিনি তার জীবনের স্বপ্নকে, তার জীবনের স্বপ্ন যে এই মানুষজন এই পরিবেশ পরিস্থিতি সকলকে নিয়ে ভালোবাসার একটা পৃথিবী গড়ে তুলবেন, এই অবস্থাটা তিনি কার কাছে বন্ধক রেখেছেন, বঙ্গোপসাগরের কাছে, মানে বাংলার সাগরের কাছে। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই, অর্থাৎ বঙ্গোপসাগরে যে একটা ভয়াল ঘূর্ণির চক্রের সৃষ্টি হয়, সেই ঘূর্ণিটাই হচ্ছে কবির ক্রোধ, মানে কবির রাগ, কবির আকাঙ্ক্ষা, যে ওই রকম একটা রাগ আকাঙ্ক্ষা প্রকাশ করেই তিনি চান এই পৃথিবীটাকে কি করতে, শান্তিপূর্ণ একটা পৃথিবীতে পরিণত করতে। অর্থাৎ যে দেখো, এই যে আমাদের সমাজের মধ্যে ধনী গরিব বিভিন্ন শ্রেণী রয়েছে, এই ধনী গরিব প্রত্যেকে যদি সামঞ্জস্যতাপূর্ণভাবে আমরা বসবাস করতাম, সকলে যদি একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর ও সার্থক হয়ে উঠতো। ধনীরা যদি গরিবদের প্রতি অত্যাচার না করতো, সকলে যদি সকলের বিপদে আপদে ভালোভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর ও সার্থক হয়ে উঠতো। তো কবি এটাই বলেছেন, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই, মানে এরকম কোনো উপমা দেওয়া যাবে না যে ওই যে বিষয়টা, যে আমাদের যে ক্রোধ, এই বঙ্গোপসাগরের ঘূর্ণিটার সাথে যেরকম ভাবে আমাদের রাগের একটা উপমা দেওয়া যায়, এরকম ভাবে অন্য কোনো কিছুর সাথে উপমা দেওয়া যাবে না। বঙ্গোপসাগর থেকে তোমরা জানো কয়েকদিন পর পর যেরকম কি প্রতিটা বছরই প্রায় কয়েকটা ঘূর্ণিঝড় আসে এবং একটা ভয়াল ঘূর্ণি সৃষ্টি করে, ওই ঘূর্ণিটাকে কবি কি মনে করেছেন, তার নিচের রাগ ক্ষোভ এর সাথে তুলনা করেছেন, যাতে শিক্ষার্থীরা তোমরা সহজেই বুঝতে পারো যে কবি এখানে কতটা দীর্ঘভাবে তিনি বুঝিয়েছেন যে মানুষের প্রতি রাগ আকাঙ্ক্ষাটা, যে তিনি চান এই পৃথিবীটাকে স্বপ্নের ও ভালোবাসার পৃথিবীতে পরিণত করতে। দেখো, এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। নরদানব বলতে এখানে বুঝিয়েছেন নরপশু, মানে মানুষরূপী দানবদের কথা বলেছেন, এখানে বিদেশি নরপিশাচদের কথা বলেছেন। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই বাঙালিদের উপর ইংরেজরা প্রায় 190 বছর অর্থাৎ 200 বছরের মতো তারা শাসন করেছে। আবার দেখো, পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রায় দীর্ঘ 23 থেকে 24 বছর বাঙালিদের উপর অত্যাচার করেছেন। এখানে কবি বিদেশি দানব শক্তি বলতে, নরপিশাচ বলতে সেই মানুষরূপী দানবগুলোকে বুঝিয়েছেন, সেই মানুষরূপী দানবের কথাই তিনি বলেছেন যে এই ক্রোধ জলে আমার স্বজন, মানে এই যে ক্রোধ, এই ক্রোধে জ্বলে উঠবে তার স্বজনেরা, অর্থাৎ বাঙালিদের কথা বলা হয়েছে গণমানবের বুকে, মানে গণমানবের বুকে এই ক্রোধে জ্বলে উঠবে তার স্বজনেরা, মানে এই বাঙালিরা জ্বলে উঠবে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। যখন আমাদের প্রাণের জাহাজ, প্রাণের জাহাজ বলতে এখানে বোঝানো হয়েছে যে এই বাংলা, এই অঞ্চল আমাদের, এখানে অধিকার শুধুমাত্র আমাদের বাঙালিদের, সেই বাঙালিদের অধিকারের উপর যখন একটা ইংরেজ শাসক গোষ্ঠী, পাকিস্তানি শাসক গোষ্ঠী, মানে অন্য কোনো শক্তি এসে যখন আমাদের উপর অন্যায় করবে, অত্যাচার করবে, তখন আমাদের কি করা উচিত, তাদেরকে সমূলে ধ্বংস করা উচিত, তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা উচিত। এবং সেই সংগ্রামই গড়ে তুলেছেন আমাদের বাঙালিরা, তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে তারা লড়াই করে এই দেশটাকে আজ মুক্ত
করেছে। তো এরপর দেখো, পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। অর্থাৎ অশেষ নদী ও ঢেউ বলতে বুঝিয়েছেন যে আবহমান ছুটে চলা নদী ও ঢেউকে বোঝানো হয়েছে, যে এই নদী কিন্তু তার পথে বহমান, নদী কিন্তু তার চলার জন্য যে পথ দিয়ে যেতে হয় সেই পথ দিয়ে কিন্তু সে যেতে যাচ্ছে, এবং তার একুল ভাঙা অকুল গড়া এরকম কিন্তু কাজ সবসময় বহমান, তার ঢেউ কিন্তু বয়ে চলতেছে, এটা কিন্তু তুমি আমি চাইলেই থামিয়ে রাখতে পারবো না। রক্তে আমার অনাদি অস্থি, জাতিসত্তার শোণিত এবং অস্থি যে কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন, এই কথাই এখানে অলংকারিক অর্থে ব্যবহার করেছেন, যে এই জাতির কবি মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে এই বাঙালি জাতির অস্থিতে মাংসেতে শোণিত অস্থির মধ্যে তিনি কি মিশে আছেন চিরকাল, তিনি তার এই ক্ষোভ রাগ যেন অন্যান্য বাঙালিদের মধ্য থেকেও প্রকাশ পায়। দেখো যে পদ্মা সুরমা মেঘনা যমুনা মানে নদীগুলোর কথা বলে কবি বলেছেন যে এদের অশেষ ঢেউ, এই নদীগুলার এই রক্তে আমার অনাদি অস্থি, মানে কবির অনাদি অস্থিটা যে রক্তে মিশে আছে প্রতিটা বাঙালির, সেটা কিন্তু শুধুমাত্র কবি জানেন, বিদেশি কেউ সেটা জানে না। মানে বিদেশি সেই নরগোষ্ঠীগুলা জানে না যে বাঙালিরা এতটাই শক্তিমান, তাদের মধ্যে সাহসিকতা সংগ্রামিতা, তাদের মধ্যে যে দৃঢ় কাঙ্ক্ষিত বোধ আছে, তাদের মধ্যেও যে স্বপ্নবোধ আছে, তারাও যে পারবে এই দেশটাকে স্বাধীন করতে, এই দেশটাকে একদিন ওই পাকিস্তানিদের কাছ থেকে ওই ইংরেজ শাসকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের দেশে নিজেরা যে জোর দখল করে থাকতে পারবে, তারা দেশের উন্নতি করতে পারবে, তারা তাদের স্বপ্নের পৃথিবী গড়তে পারবে। এই অবস্থাটা কি বিদেশি নরদানবরা জানতো না, যে আমাদের এই যে যুগ যুগ ধরে যত বাঙালিরা আছে, যত কবি সাহিত্যিকরা আছে, তারা তাদের সত্য সকল কিছু দিয়ে তারা এই যে গল্প কবিতা উপন্যাসগুলো লিখে বাঙালিদেরকে উৎসাহ দিয়েছেন, বাঙালিরা যেন ঝাঁপিয়ে পড়ে, বাঙালিরা যেন যুদ্ধ করে টিকে থাকতে পারে এবং নিজের দেশটাকে রক্ষা করতে পারে। তো এই কবিতাটার এই পর্যন্তই ছিল কবিতাটা। এখানে আমরা প্রত্যক্ষভাবে দেশের প্রতি ভালোবাসা, প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই কিন্তু আমরা এখানে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়কারীদের বিদেশি শক্তিদের উপর ঘৃণা, এবং পাশাপাশি বাঙালিদের সাহসিকতা, অসীম সাহসিকতা, শক্তিবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং ভালোবাসার একটা স্বপ্নিক পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার দেখতে পাই। তো এই পর্যন্তই ছিল কবিতাটা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এন্ড কমেন্ট করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। এবং তোমাদের যদি কোনো সাবজেক্ট, কোনো প্রকার কোনো টপিকস প্রয়োজন হয় ভিডিওতে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।